ডিয়ার স্টুডেন্টস, আশা করি সবাই ভালো আছো। গাইডেন্স ক্যাডেট কোচিং এর পক্ষ থেকে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আজকে আমরা সায়েন্সের ক্লাস করব। তোমরা জানো এর আগে ধ্বনিতত্ত্বের ক্লাস করেছিলাম। আজকে আমরা সায়েন্সের উপর ক্লাস করব, চ্যাপ্টার 4 এর উপরে। তোমরা একটু খেয়াল করো বোর্ডের দিকে। চ্যাপ্টার 4 লেসন 5 থেকে 10। তোমরা যারা ছুটির আগে আমার ক্লাসগুলো করেছিলে, চ্যাপ্টার 4 এর আমরা ক্লাস করেছিলাম প্রথম লেসন 1 থেকে 4 পর্যন্ত। আমরা সেখানে ডিটেলস আলোচনা করেছিলাম। আজকে আমরা তারপর থেকে আলোচনা করব। দেখো বোর্ডের দিকে খেয়াল করো সবাই। আমরা প্রথমে লেসন 5 এ যাব। লেসন 5 এ যে বিষয়টা রয়েছে, কাণ্ডের বিভিন্ন অংশের কথা বলা আছে। আচ্ছা, কাণ্ডের বিভিন্ন অংশ আমি প্রথমে এখানে তিনটা ভাগ আমরা দিয়ে দিয়েছি। প্রথমে দেওয়া আছে পর্ব, এটাকে ইংলিশে বলে হচ্ছে নোড। এরপরে আছে পর্ব মধ্য, যেটাকে বলা হয় ইন্টারনোড। এরপরে 3 নাম্বার, এটাকে বলা হয় মুকুল বা বার্ড। আচ্ছা, এখন এটাকে আমরা সুন্দরভাবে ছকের মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি, যাতে তোমরা এটা ভুলে না যাও। তোমাদের বইয়েও এটা দেওয়া আছে, আমি আরেকটু তোমাদের সামনে প্রেজেন্ট করেছি। একটু খেয়াল করো সবাই। দেখো, আমরা প্রথমে যদি বলি আমরা পর্ব কাকে বলে, দেখো এখানে প্রথমে পর্ব দেওয়া আছে। আচ্ছা, পর্ব হচ্ছে কাণ্ডের যে অংশ থেকে পাতা বের হয় সেটাকে বলা হয় পর্ব। আচ্ছা, আমরা যদি আরেকটু ক্লিয়ার হই, একটু দেখো, দ্য প্লেস ফ্রম হোয়ার দ্য লিভস গ্রো ইজ নোড। নোডের বাংলা হচ্ছে পর্ব। দেখো এখান থেকে পাতাটি বের হয়েছে, এটাকে আমরা বলবো হচ্ছে পর্ব বা নোড। বুঝতে পেরেছো আমার কথা? এরপর আসো 2 নম্বরে দেওয়া আছে পর্ব মধ্য বা ইন্টারনোড। আমি আবার বলছি, পর্ব মধ্য বা ইন্টারনোড। আচ্ছা, ইন্টারনোড কাকে বলে আমরা বলবো, দেখো এখান থেকে এখানকার দূরত্ব আমরা যদি বলি পর্ব, দেখো এটাকে আমরা যদি বলি একটা পর্ব থেকে আরেকটি পর্বের মাঝখানে যে দূরত্ব, এটাকে বলা হয় পর্ব মধ্য। আমার কথা বুঝছো? আচ্ছা, আমরা যদি আরেকটু ক্লিয়ার করি, দেখো দ্য স্পেস বিটুইন টু নোডস ইজ ইন্টারনোড। আমার কথা বুঝছো? তাইলে দুইটা নোডের মাঝখানে যে দূরত্ব রয়েছে বা স্পেস রয়েছে, এটাকে বলবো আমরা পর্ব মধ্য বা ইন্টারনোড। আচ্ছা, এরপরে আসো মুকুল। আচ্ছা, মুকুল কাকে বলে? আচ্ছা, মুকুল হচ্ছে এই মুকুল বা বার্ড, আমরা যদি এটাকে বলি যে যেই অংশটা, দেখো এখানে একটা পাতা বের হয়েছে, এই পাতা এবং এই যে স্টেম বা কাণ্ডটি রয়েছে, কাণ্ড বা স্টেম এর মাঝখানে যে অংশটা রয়েছে, এখান থেকে দেখো একটা মুকুল বের হয়েছে, এটাকে আমরা মুকুল বা বার্ড বলি। আচ্ছা, এটাকে যদি আমরা আরেকটু ক্লিয়ার করি, এটা একটা অ্যাঙ্গেল রয়েছে বা একটা অংশ রয়েছে, এটাকে আমরা বলবো হচ্ছে এভাবে বলতে পারি যে the angle formed by the stem and leaf is called axil of a leaf. আচ্ছা, axil of a leaf এই অংশটাকে বলা হয়, এটাকে দেখো একটা কোণ তৈরি হয়েছে, এই কোণটাকে বলা হয় axil of a leaf। আর এখান থেকে যে মুকুলটি বের হয়েছে, এটাকে বলা হয় কাক্ষিক মুকুল, আর ইংরেজিতে বলে axillary bud। আচ্ছা, axillary bud। আর দেখো এখানে শুধু যে এখানেই তোমার হচ্ছে মুকুল বের হবে তা কিন্তু না, এটা উপর থেকেও বের হতে পারে। দেখো স্টেম বা কাণ্ডের একেবারে উপরের অংশ, এই এখান থেকেও কিন্তু একটা মুকুল বের হয়েছে, এটাকে বলা হয় অগ্র মুকুল বা শীর্ষ মুকুল, আর ইংরেজিতে বলা হয় অ্যাপিক্যাল বাড। আমার কথা বুঝছো? আচ্ছা, তোমাদের এই স্টেম নিয়ে আমরা কিন্তু কাণ্ড বা স্টেম নিয়ে আমরা চ্যাপ্টার 4 এর লেসন 1 থেকে 3 এর মধ্যে আমরা আলোচনা করেছিলাম, তোমরা ওখানে দেখেছিলে। এটাকে আমরা স্টেমটাকে আমরা যদি আরেকটু ক্লিয়ার ভাবে তোমাদেরকে বোঝাই, স্টেম যারা আমরা আমার আগের ক্লাস করেছিল তারা বুঝবে। মনে করো এটা হচ্ছে মাটির উপরের অংশ আর এটা হচ্ছে নিচের অংশ, এটাকে আমরা রুট বা মূল বলি। আচ্ছা, এই রুট বা মূল যখন এরকম ভাবে খাড়া ভাবে উপরে উঠে যায়, এরকম ভাবে খাড়া ভাবে উঠে যেই দণ্ডটির উপরে এই যে ব্রাঞ্চ বা শাখা প্রশাখা, তারপরে ফ্রুটস, তারপরে ফ্লাওয়ার, এগুলো সব কিছু যেটার উপরে দাঁড়িয়ে থাকে, স্ট্রং, দেখো এই যে এই অংশটা, এই শক্ত এই জায়গাটা, এটাকে আমরা বলবো স্টেম অথবা কাণ্ড। আমার কথা বুঝতে পেরেছো? তোমরা নিশ্চয়ই ছোটবেলায় অথবা আমরা গ্রামে বড় হয়েছি, সো গ্রামে আমরা ছোটবেলাতে গাছে উঠতাম। গাছে উঠতে হলে দেখবা একটা গাছের শক্ত একটা দণ্ড থাকে, এই দণ্ডটি বেয়ে বেয়ে আস্তে 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 গাছে উঠতে হয়।
এই শক্ত এই দণ্ডটা বেয়ে গাছে উঠে তারপরে তোমাকে ব্রাঞ্চ বা শাখা প্রশাখায় যেতে হয়। সো একটি গাছে মানে মাটির উপরে যে অংশটা সোজা হয়ে গাছটাকে শক্তভাবে দাঁড় করিয়ে রাখে, এই অংশটাকে বলা হয় স্টেম অথবা কাণ্ড। আচ্ছা, এই যে এই অংশটা আমরা তোমাদেরকে বুঝিয়েছি। আমি আরেকবার বলছি, কাণ্ডের বিভিন্ন অংশের কথা বলা আছে। এখানে তিনটা অংশের কথা বলা আছে। একটা হচ্ছে পর্ব, এই যে এইটা পর্ব যেখান থেকে পাতাটি বের হয়। তারপরে বলা আছে পর্ব মধ্য, দুইটি পর্বের মাঝখানে যে ফাঁকা অংশটা বা স্পেসটা, এই অংশটাকে বলা হয় পর্ব মধ্য। তারপরে বলা আছে মুকুল। মুকুল হচ্ছে এই যে একটি মানে কাণ্ড বা পাতার যে অংশটি থেকে এই যে মুকুলটি বের হয়, এই অংশটাকে বলা হয় মুকুল। আর যেটি পাতার সাথে যে কোণ তৈরি হয়, এটাকে আমরা বলি হচ্ছে পত্রকক্ষ। আমি আবার বলছি, এটাকে বলা হয় পত্রকক্ষ। আর এখান থেকে এই অ্যাঙ্গেলটাকে আমরা বলা হয় পত্রকক্ষ। আর এখান থেকে যে মুকুলটা বের হয়েছে এটাকে আমরা বলবো কাক্ষিক মুকুল। আর এই উপর থেকে মানে কাণ্ডের একেবারে উপরের অংশ থেকে যে মুকুলটা বের হয়েছে এটাকে বলবো অগ্র মুকুল। নিশ্চয়ই আমার কথা বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আমরা লেসন 6 এ যদি আসি, দেখো খেয়াল করো কাণ্ডের শ্রেণীকরণ। প্রথমে দেওয়া আছে কাণ্ড প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে সবল কাণ্ড আর একটা দুর্বল কাণ্ড। আমরা যদি ইংরেজিতে বলি এটাকে বলা হয় স্ট্রং স্টেম আর এটাকে বলা হয় উইক স্টেম। আচ্ছা, এবার আসো সবল কাণ্ড। এটা আবার প্রথমে দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অশাখ আর এটা হচ্ছে শাখান্বিত কাণ্ড। অশাখ এটাকে আমরা যদি ইংরেজিতে বলি তাহলে বলবো কডেক্স, আর এটাকে বলবো হচ্ছে ব্রাঞ্চ স্টেম। আচ্ছা, এই কডেক্স বা অশাখ, অশাখ মানে হচ্ছে একটু ভালোভাবে তোমাদেরকে বুঝিয়ে দিই। অশাখটা হচ্ছে যার কোনো শাখা প্রশাখা হয় না, মানে এটা সোজাসুজি উপরে উঠে যায়, কোনো ব্রাঞ্চ বা শাখা প্রশাখা থাকে না, এটাকে বলা হয় অশাখ বা কডেক্স। যেমন আমরা যদি এটাকে এক্সাম্পল হিসেবে ব্যবহার করি, যেমন নারিকেল, তাল, সুপারি, এই সমস্ত গাছের কোনো শাখা প্রশাখা হয় না, এটা সোজাসুজি লম্বা হয়ে বেড়ে ওঠে। আমার কথা বুঝতে পেরেছো? দেখো এই যে অশাখ কাণ্ড, নারিকেল, তাল, সুপারি, দেখো এটা আমি একটা এক্সাম্পল দিয়েছি ড্রয়িং করে। তোমরা জানো হামিদ স্যার দীর্ঘদিন ধরে অনেক ভালো ড্রয়িং করে, তোমাদের ক্লাসেও আমি শিখিয়েছি। এই যে খুব সুন্দর একটা ড্রয়িং, তোমরা আমার ড্রয়িং দেখলে অনেকেই হয়তো আমার কাছে ড্রয়িং শিখতে চাবে, কিন্তু আমার কিন্তু সময় নেই, আমি শেখাতে পারবো না। আচ্ছা, একটু খেয়াল করো বোর্ডের দিকে। দেখো নারিকেল গাছ বা তাল গাছ বা সুপারি গাছ, এটা দেখো এই স্টেম বা কাণ্ডটি একদম সোজা উপরে উঠে গিয়েছে। তবে খেয়াল রাখতে হবে এটা কিন্তু এই উপরে একটা ক্রাউনের মতো থাকবে। ক্রাউন যেমন মুকুট, যেমন রাজা রানীরা যে মুকুট ব্যবহার করে ক্রাউনের মতো। সো এই নারকেল বা তাল গাছ বা সুপারি গাছ এটা সোজাসুজি উপরে উঠে যাবে। এটা হচ্ছে অশাখ বা কডেক্স, এর কোনো শাখা প্রশাখা হয় না। আর এটা হচ্ছে একেবারে চূড়া বা মাথায় হচ্ছে ক্রাউনের মতো থাকবে। আমার কথা বুঝছো? আচ্ছা, এরপর আসো অশাখ, মানে অশাখ শেষ করে এবার আমরা শাখান্বিত কাণ্ড ব্রাঞ্চ স্টেমে আসবো। আচ্ছা, ব্রাঞ্চ স্টেম বা শাখান্বিত কাণ্ডের কিন্তু শাখা প্রশাখা থাকবে, আমি আগে বলেছি। দেখো এখানে প্রথমে এক নম্বরে দেওয়া আছে মঠ আকৃতি, তারপরে দেওয়া আছে গম্বুজ আকৃতি, তারপরে দেওয়া আছে তৃণকাণ্ড। আমরা যদি ইংরেজিতে বলি এটাকে আমরা বলবো প্রথমে এক্সকারেন্ট, এটাকে বলবো হচ্ছে ডেলিকুয়েসেন্ট। আচ্ছা, প্রথমে আমরা এখানে দেখেছিলাম অশাখ বা কর্ডেক্স, এক্সকারেন্ট আর হচ্ছে ডেলিকুয়েসেন্ট। আচ্ছা, এটা মঠ আকৃতি, যেমন আমরা একটা দেবদারুর একটা এক্সাম্পল দিয়েছি। এই গাছগুলো প্রথমে দেখবা শাখা থেকে নিচের দিকে একটু বেশি মানে ইয়ে হয়, শাখাগুলো এইভাবে ছড়ানো থাকে, কিন্তু আস্তে আস্তে উপরের দিকে ন্যারো হতে থাকে, আস্তে আস্তে উপরের দিকে হচ্ছে অ্যাজ লাইক এ টেম্পল। আচ্ছা, দেখো এভাবে সোজা উপরের দিকে, এদিকে নিচে কিন্তু একটু প্রশস্ত আছে, কিন্তু আস্তে 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 এটা উপরের দিকে ন্যারো হয়ে যায়, চিকন ভাবে উপরের দিকে উঠে যায়, এটা মঠ আকৃতি বলা হয়, অ্যাজ লাইক এ টেম্পল। আচ্ছা, এরপর আসো 2 নম্বরে আমরা যদি দেখি গম্বুজ আকৃতি, ডেলিকুয়েসেন্ট যেটাকে বলা হয় ইংরেজিতে। এটা দেখো গাছের নিচের অংশ, দেখো এটাকে কিন্তু আমরা স্টেম বলবো, আর এই অংশটা দেখো কেমন অ্যাজ লাইক এ ডোম বা গম্বুজের মতো দেখায়। এজন্য এই অংশটাকে শাখান্বিত কাণ্ড, এটা কিন্তু সবগুলো শাখা প্রশাখা, দেখো শাখা প্রশাখা, এবং এটা দেখতে অনেকটা গম্বুজ আকৃতির মতো। কিসের মতো? গম্বুজ আকৃতি বা অ্যাজ লাইক এ ডোম। সো এটাকে আমরা এই জন্য বলি গম্বুজ আকৃতি। যেমন এটা আম, জাম, কাঁঠাল, বিভিন্ন ধরনের গাছ হতে পারে। এটাকে আমরা দেবদারু গাছ বা ক্রিসমাস ট্রি বলি। তারপর ঝাউ গাছ এই অংশ হতে পারে। এবার আসো তৃণকাণ্ড, যেটাকে ইংরেজিতে বলে কাউন। আচ্ছা,
এই যে তৃণকাণ্ড, এই তৃণকাণ্ডের একটা এক্সাম্পল আমরা দেখতে পারি। তবে তৃণকাণ্ডটি দেখতে অনেকটা, দেখো কেমন মানে এই স্টেমটা বা কাণ্ডটা কেমন ইয়ে আছে, এবং এর সাথে তোমার পর্ব থেকে দেখো পাতা বের হয়েছে, পর্ব থেকে দেখো একদম সদৃশ পাতা, এবং এই দুই অংশের অংশটাকে বলা হয় পর্বমধ্য। সো আমরা তৃণকাণ্ডের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পর্ব এবং পর্ব মধ্য কিন্তু দৃশ্যমান। এর এক্সাম্পল আমরা দিতে পারি আখ, বাঁশ, এই তৃণকাণ্ডের অন্তর্ভুক্ত। আমি আবার এখানে আরেকবার তোমাদেরকে বলছি, কাণ্ডকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা স্ট্রং আর একটা উইক। স্ট্রং হচ্ছে সবল কাণ্ড, উইক হচ্ছে দুর্বল কাণ্ড। সবল কাণ্ড প্রধানত দুই প্রকার, একটা অশাখ আর একটা শাখান্বিত। অশাখ হচ্ছে কডেক্স আর শাখান্বিত হচ্ছে ব্রাঞ্চ স্টেম। দেখো অশাখের আমরা এক্সাম্পল দিয়েছি, যেটা সোজাসুজি উপরে উঠে যাবে এবং মাথায় একটা ক্রাউন থাকবে। আচ্ছা, এরপর আসো শাখান্বিত কাণ্ড তিন প্রকার। একটা হচ্ছে মঠ আকৃতির, গম্বুজ আকৃতির তৃণকাণ্ড। মঠ আকৃতি হচ্ছে নিচের দিকে প্রসারও থাকবে এবং উপরের দিকে আস্তে আস্তে উপরে উঠে যাবে। দেখো এটাই আমরা কিন্তু বলবো শাখান্বিত কাণ্ডের, যেমন একটা এক্সাম্পল দিয়েছি দেবদারু গাছ বা ক্রিসমাস ট্রি। এরপর আসো গম্বুজ আকৃতি। গম্বুজ আকৃতি হচ্ছে দেখো এটা আস্তে করে এরকম উঠেছে, তোমার অনেকটা অ্যাজ লাইক এ ডোম বা মসজিদের গম্বুজের মতো দেখাবে। এটা হচ্ছে শাখান্বিত কাণ্ডের আরেকটি উদাহরণ। এরপরে দেখো তৃণকাণ্ড, এটা আমরা দেখব, সেটা হচ্ছে আখ অথবা বাঁশের উদাহরণের হিসেবে। আচ্ছা, এরপর আসো আমরা দুর্বল কাণ্ডটি দেখব। দুর্বল কাণ্ডকে বা উইক স্টেমকে আমরা আবার তিন ভাগে ভাগ করে দেখেছি। আমরা দেখো প্রথমে দেখো ক্রিপার বা লতানো, আমি আবার বলছি ক্রিপার বা লতানো, ট্রেইলার বা শোয়ানো, এরপরে ক্লাইম্বার বা আরোহিণী। আমি আবার বলছি ক্রিপার বা লতানো, ট্রেইলার বা শোয়ানো, ক্লাইম্বার বা আরোহিণী। দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে ঘাস। তবে এই ঘাসগুলো তোমরা খেয়াল করবা যে এটা কিন্তু ঘাসগুলো গ্রো হয় হরিজন্টালি, এরপর এটা সমান্তরাল ভাবে বেড়ে ওঠে, এবং এটি পর্ব থেকে তোমার হচ্ছে গুচ্ছমূল বা ফাইবারাস রুট বের হয়ে থাকে এবং এটি মাটিকে আঁকড়ে ধরে। আমার কথা বুঝছো? দেখো আমি আবার বলছি, ক্রিপার বা লতানো এটা লতার মতো হয় যেমন ঘাস, এবং এর পর্ব থেকে মূলটা বের হয়ে আসে, এটা গুচ্ছমূল এবং এটি মানে গুচ্ছ আকারে মাটিকে আঁকড়ে ধরে। এরপর আসো ট্রেইলার বা শোয়ানো, যেমন পুঁইয়ের শাক। পুঁই শাক তোমরা দেখেছো, মটরশুঁটি দেখেছো। এই পুঁই শাকটা দেখো এটা কিন্তু তোমার হরিজন্টালি হয় নাই, এটা ট্রেইলার বা শোয়ানোর কথা বলা হয়েছে। সো এটা তোমার হচ্ছে প্যারালাল আকারে গ্রো হয়, এবং এটা যখন মাটির উপরে একেবারে শোয়ানো থাকে এবং এটা ছড়িয়ে পড়ে। আমার কথা বুঝছো? এবং এর দেখো পর্ব থেকে কিন্তু কোনো মূল বের হয়নি, মূল বের হয়নি এবং মাটিকে ওইভাবে আঁকড়ে ধরেনি। এরপর আসো ক্লাইম্বার বা আরোহিণী। এই ক্লাইম্বার বা আরোহিণী এটা একটা দণ্ডের সাথে এটা মানে আঁকড়ে ধরে, এটা আস্তে 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 আরোহণ করে উপরের দিকে, আপওয়ার্ড মানে উপরের দিকে উঠে যায়। আমার কথা বুঝছো? দেখো এটা যেমন শিম, তারপরে পান, যেমন আমরা যদি পানের কথা বলি বেটেল লিফ, আর শিমের কথা বলি তাহলে তোমরা বলছো বিন। বিন আর এটা হচ্ছে মানে পান হচ্ছে বেটেল লিফ। আমার কথা বুঝছো? আচ্ছা, আমি এখানে আরেকবার তোমাদেরকে বলি, দেখো দুর্বল কাণ্ড তিন প্রকারে ভাগ করা হয়েছে, ক্রিপার বা লতানো, ট্রেইলার বা শোয়ানো, ক্লাইম্বার বা আরোহিণী। ক্রিপার বা লতানো এটা হরিজন্টালি বা সমান্তরাল ভাবে বেড়ে উঠবে, পর্ব থেকে তোমার হচ্ছে গুচ্ছ মূল বের হবে এবং মাটিকে আঁকড়ে ধরবে। ট্রেইলার বা শোয়ানো এটা পুঁই বা মটরশুঁটি, এটি হচ্ছে মাটির উপরে তোমার ছড়িয়ে পড়বে, স্প্রিড হবে এবং প্যারালাল আকারে ছড়িয়ে পড়বে, এবং এটা পর্ব থেকে কোনো পাতা বের হবে না। ক্লাইম্বার বা আরোহিণী এটা আস্তে আস্তে উপরে, আপওয়ার্ড মানে উপরের দিকে উঠে যাবে এবং একটা দণ্ডের সাথে এটা মানে দণ্ডের সাথে এটাকে আঁকড়ে ধরে এটা উপরের দিকে আরোহণ করবে বা উপরের দিকে যাবে। এটাকে বলা হয় ক্লাইম্বার বা আরোহিণী, যেমন শিম বা পান, বেটেল লিফ বা বিন। ওকে, আচ্ছা আমরা এবার লেসন 6 কাণ্ডের শ্রেণীকরণ আমরা শেষ করলাম। এবার আসলে লেসন 7 কাণ্ডের কাজ। তোমরা জানো লেসন 7 এর মধ্যে কাণ্ডের কাজ দেওয়া আছে, হোয়াট ইজ দ্য মেইন ওয়ার্ক অফ স্টেম। আচ্ছা, স্টেমের বা কাণ্ডের অনেকগুলো কাজ রয়েছে। আমরা প্রথমত কয়েকটি কাজের কথা আমরা বলবো, তোমাদের বইয়ে আছে, তোমরা দেখে নিতে পারবে। আচ্ছা, কাণ্ডের কাজ যদি আমরা বলি, প্রথমত কাণ্ড শাখা প্রশাখা, পাতা, ফুল, ফলের ভার বহন করে থাকে। আমার কথা বুঝছো? আচ্ছা, কাণ্ড কি করে? বেয়ার করে তোমার ব্রাঞ্চ, ফ্রুটস, ফ্লাওয়ারের একেবারে যে ওয়েটটা রয়েছে এটাকে ভার বহন করে থাকে। এরপরে কাণ্ডের আরো কাজ আছে, যেমন কাণ্ড প্রচুর পরিমাণে যে মাটি মানে মাটির নিচ থেকে ওয়াটার এবং মিনারেল সল্ট মূল যখন শোষণ করে,
শোষণ করার পরে ওই ওয়াটার এবং মিনারেল সল্টটাকে তার ব্রাঞ্চ, শাখা প্রশাখা এবং পাতার কাছে পৌঁছায় দেওয়ার জন্য স্টেম বা কাণ্ড ব্যবহার হয়ে থাকে। আচ্ছা, এরপর আসো, লিভস প্রচুর পরিমাণে ফুড প্রডিউস করে। এই ফুডটা তার শাখা প্রশাখা এবং সমস্ত জায়গায় পৌঁছানোর জন্য কাণ্ড এখানে সহযোগিতা করে থাকে। এবং আরেকটি কথা তোমাদেরকে বলে রাখি, এই কাণ্ড যখন ইয়াং থাকে, একেবারে ছোট অবস্থায় থাকে, তখন সবুজ থাকে এবং তখন ফটোসিনথেসিস প্রসেসের মাধ্যমে তখন কিছু খাদ্য প্রডিউস করতে পারে, প্রস্তুত করতে পারে। আমার কথা বুঝছো? আমরা কাণ্ডের কাজ এগুলো জেনে নিলাম, তোমরা তারপরেও বই থেকে আরো দেখে নিতে পারবে। যেহেতু আমার সময় খুবই কম, অল্প সময় তোমাদেরকে অনেকগুলো লেসন তোমাদেরকে শেখাতে হচ্ছে, সো আমার হাতে খুব সময় কম এবং তোমরা বই থেকে আরো ডিটেল তোমরা দেখে নিতে পারবে। আচ্ছা, লেসন 7 আমরা শেষ করছি কাণ্ডের কাজ দিয়ে। এবার আসলে লেসন 8, এটা আমরা পাতা বা লিফ নিয়ে আমরা আলোচনা করব। পাতার 3টি অংশ থাকে। আমি আবার বলছি, পাতার কয়টি অংশ থাকে? 3টি অংশ থাকে প্রধানত। একটা হচ্ছে পত্রমূল, যেটাকে ইংরেজিতে বলা হয় লিফ বেস। আরেকটা বলা হয় বৃন্ত বা বোটা, যেটাকে পেটিউল বলা হয়। 3 নাম্বার বলা হচ্ছে পত্রফলক বা লেমিনা। আচ্ছা, আমরা এটাকে যদি আমরা ক্লিয়ার করে বুঝি, দেখো আমি এখানে একটি পত্র বা পাতার একটি ছবি ড্রয়িং করেছি, তোমরা একটু খেয়াল করো। দেখো এখান থেকে যে অংশটা রয়েছে, এই অংশটাকে বলা হয় পত্রমূল। পত্রমূল বা লিফ বেস। দেখো এই লিফ বেসের সাথে যে অংশটা দণ্ড আকারে দাঁড়িয়ে আছে, মানে যেটাকে মানে এই পাতাটাকে বহন করতেছে যে অংশ, এটাকে বলা হয় বৃন্ত, বা বৃন্তকে আমরা ইংরেজিতে যদি বলি পেটিউল বলা হয়। এবং এই যে পাতার যে অংশটা, চ্যাপ্টা সবুজ যে অংশটা, চ্যাপ্টা এই সবুজ অংশটাকে বলা হয় হচ্ছে পত্রফলক, ইংরেজিতে বলা হয় লেমিনা। ইংরেজিতে কি বলা হয়? লেমিনা। আচ্ছা, এবার খেয়াল করো, এটাকে উপপত্র বলা হয়। এখানে পাশ দিয়ে ছোট্ট করে বের হয়ে গিয়েছে, এটাকে বলা হয় কাক্ষিক মুকুল। তোমাদের নিশ্চয়ই মনে আছে, এই যে কাক্ষিক মুকুল পাতার এই অংশ থেকে বের হয়, এই যে এই অংশটাকে ছোট্ট করে বের হয়েছে কাক্ষিক মুকুল, এবং এটাকে বলা হয় বৃন্ত। আচ্ছা, এই যে এটা হচ্ছে পত্র কিনারা, এই যে পাশের এই সাইড, এবং এই যে পাশে যে ভিতরে যেটা দেখছো, এটাকে বলা হয় ভেইন বা শিরা। আর মাঝখান দিয়ে যেটাকে গিয়েছে, এটাকে বলা হয় মিড ভেইন বা মধ্যশিরা। এরপর আসো, এই যে পত্র শীর্ষ, একেবারে উপরের যে অংশটা দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় পত্র শীর্ষ। আচ্ছা, এরপর আসো, আমরা লেসন 8 আমরা শেষ করেছি। পাতার সাধারণ কাজ আমরা এখানে যদি দেখি, পাতার একেবারে শেষ অংশে পাতার সাধারণ কাজ আছে, কয়েকটি কাজ আছে। তার মধ্যে আমরা যদি বলি হোয়াট ইজ দ্য মেইন ওয়ার্ক অফ লিফ, তাহলে আমরা বলবো হচ্ছে ফুড প্রডিউস করা। তার মানে পাতার প্রধান কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা। কারণ খাদ্য প্রস্তুত যখনই না হবে, ফটোসিনথেসিস প্রসেসটা যখন বন্ধ হয়ে যাবে, তখন ওই গাছকে আর বাঁচানো যাবে না। দেখবা কোনো গাছের যদি পাতা কেটে ফেলা হয়, তাহলে সেই গাছ খুব অল্প দিনে মারা যায়। আচ্ছা, তাহলে পাতার প্রধান কাজ হচ্ছে ফুড প্রডিউস করা, যেটা হচ্ছে খাদ্য প্রস্তুত করা, এবং গাছের সর্ব জায়গায় সেই খাদ্যটা পৌঁছে দেওয়ার কাজ হচ্ছে স্টেমের, সেটা আমরা এর আগে বলেছি। আচ্ছা, এরপর আসো, পাতার যদি দ্বিতীয় কাজ আমরা বলি গ্যাসিয়াস এক্সচেঞ্জ। তোমরা জানো ফটোসিনথেসিস প্রসেসটা যখন অকার হয়, যখন সম্পন্ন হয়, তখন প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড শোষণ হয় এবং অক্সিজেন প্রডিউস হয়, এবং সেটা বাইরে বের করে দেওয়া হয়, তোমরা জানো। এবং গাছ যখন শ্বাস প্রশ্বাস মানে রেসপিরেশন প্রসেসটা সম্পন্ন করে, তখন সে প্রচুর পরিমাণে অক্সিজেন গ্রহণ করে এবং কার্বন ডাই অক্সাইড ছেড়ে দেয়। তোমরা জানো আমাদের পরিবেশের জন্য আমাদের যে টেম্পারেচার দিন দিন বাড়ছে, এর জন্য কার্বন ডাই অক্সাইড গ্যাস প্রচুর মানে সব থেকে বেশি দায়ী। এবং এই কার্বন ডাই অক্সাইড গ্যাস মানুষের জন্য, মানে প্রাণী জগতের জন্য অত্যন্ত ক্ষতিকর। এবং এই প্রাণী জগৎকে বাঁচিয়ে রাখার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা যেটি পালন করছে, সেটা হচ্ছে আমাদের গাছ। গাছ আমাদের পরম বন্ধু, এই জন্য গাছকে সংরক্ষণ করা আমাদের একান্ত দায়িত্ব। আচ্ছা, এরপর আসো, পাতার আরেকটি কাজ হচ্ছে পাতা প্রচুর পরিমাণে যখন ওই যে মূল যখন প্রচুর পরিমাণে পানি শোষণ করে, অতিরিক্ত পানি শোষণ করে, সেই অতিরিক্ত পানিটি পাতা ওই ভ্যাপরের মাধ্যমে, মানে ওয়াটারকে প্রচুর পরিমাণে ভ্যাপোরাইজ করে বা তোমার হচ্ছে বাষ্পীভবনের মাধ্যমে ওই অতিরিক্ত পানিটি বের করে দেয়। এটিও হচ্ছে পাতার অন্যতম কাজ। এবার আসো লেসন 9 এ চলে আসি। এই পত্রকে আমরা দুই ভাগে ভাগ করেছি। এর আগে আমরা কিন্তু দেখেছি পাতার 3টি অংশ, আমরা কিন্তু অংশগুলোকে বলেছি পত্রমূল, বৃন্ত, পত্রফলক। কিন্তু এখন আমরা দেখবো হচ্ছে লেসন 9 এ পত্র এটা দুই প্রকার, একটা সরল পত্র আর একটা যৌগিক পত্র। খুব মজার একটা বিষয় কিন্তু এখানে রয়েছে। আচ্ছা, সরল পত্র হচ্ছে সিম্পল লিফ,
আর যৌগিক পত্র হচ্ছে কম্পাউন্ড লিফ। এটা একেবারে সহজ, তোমরা জানো। দেখো সরল পত্রটা হচ্ছে যার অনলি লিফলেট থাকে, যার একটা মাত্র পত্র ফলক থাকে। দেখো এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এর একটি মাত্র পত্র ফলক থাকে। আর যার একটি মাত্র পত্র ফলক থাকে সেটাকে আমরা বলবো সরল পত্র। যেমন আমরা এক্সাম্পল বলতে পারি আম, জাম, কাঁঠাল, এই সমস্ত গাছের যে পত্রগুলো রয়েছে এটাকে আমরা বলি সরল পত্র বা সিম্পল লিফ। আমার কথা নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। এরপর আসো যৌগিক পত্র। যৌগিক পত্রটা হচ্ছে কম্পাউন্ড লিফ, আমি আগেই বলেছি। যেমন গোলাপ, নিম, তেঁতুল। এই গোলাপ, নিম, তেঁতুল, গোলাপ তোমরা তো জানো রোজ, তারপর নিম, তেঁতুল, এইগুলো হচ্ছে যৌগিক পত্র রয়েছে। আচ্ছা, এই যৌগিক পত্র এর কিন্তু অনলি মানে অনলি লিফলেট, একটা পত্র ফলক থাকে না, এর একাধিক পত্র ফলক থাকতে পারে। যেমন এটাকে আমরা আবার দুইটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে পক্ষল যৌগিক পিনেট, আর একটা হচ্ছে পালমেট বা করতলাকার যৌগিক। একটা হচ্ছে পক্ষল যৌগিক আর একটা হচ্ছে করতলাকার যৌগিক। তার মানে এই পত্রের আবার যৌগিক পত্রের আবার দুইটা ভাগ রয়েছে, পক্ষল যৌগিক বা পিনেট আর করতলাকার যৌগিক বা পালমেট। আচ্ছা, এবার আসো পক্ষল যৌগিক। আমি এটা তোমাদের বইয়ে যদিও এটা নাই, আমি একটু মনে রাখার জন্য খুব সহজে ইজি টেকনিকটা তোমাদের শিখাই দেব। দেখো পক্ষল যৌগিকটা হচ্ছে যেটির আচ্ছা আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি। দেখো এই পক্ষল যৌগিক এবং করতলাকার যৌগিকের এই যে পক্ষল যৌগিকের মাঝখান দিয়ে যে শিরাটা গিয়েছে, যেটার সাথে পত্রগুলো মানে আটকানো রয়েছে, এই মাঝখানের এই অংশটাকে বলা হয় র্যাকিস বা অক্ষদণ্ড। আমি আবার বলছি, এই যে মাঝখানের অংশটাকে বলা হয় র্যাকিস বা অক্ষদণ্ড। এবার আসি পক্ষল যৌগিক বা পিনেট। পিনেট যেটা বা পক্ষল যৌগিক আমরা যদি বলি, পিনেটটা হচ্ছে তোমার জোড়া থাকবে, মানে প্রত্যেকটা অংশে দেখবা এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা। তার মানে হচ্ছে জোড়ায় জোড়ায় যেই পত্রগুলো থাকে সেটাকে আমরা বলি পক্ষল যৌগিক। দেখো এখানেও দেখো জোড়া, দেখছো। এরপর আসো করতলাকার যৌগিক। এটা কিন্তু জোড়া থাকবে না, এটা কিন্তু তিনটা হতে পারে, তারপরে চারটা হতে পারে, পাঁচটা পাতা একত্রে হতে পারে। সো এটা হচ্ছে গোলাপ, নিম, তেঁতুল, এটা হচ্ছে যৌগিক পত্র। আর এই যৌগিক পত্রের দুইটা অংশ, একটা পক্ষল যৌগিক, একটা করতলাকার যৌগিক, পিনেট আর হচ্ছে পালমেট। ওকে, তাহলে জোড়ায় জোড়ায় যেটা থাকবে এটাকে পক্ষল যৌগিক বলবো, আর যেটা জোড়া থাকবে না, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা থাকবে, সেটাকে আমরা করতলাকার যৌগিক বলবো। ওকে, আচ্ছা তোমরা এবার আমার সাথে চলে আসো লেসন 10। আচ্ছা, আমরা খুব শেষের দিকে চলে আসছি, আমাদের ক্লাসটা যদি একটু বেশি হয়ে যাচ্ছে। তোমরা জানো সায়েন্সের চ্যাপ্টার 4 একটা হিউজ চ্যাপ্টার, আর এই চ্যাপ্টারটা ক্লাস নিতে হলে অনেক বেশি সময় দরকার। সো আমরা অল্প সময়ে খুব ইজি ওয়েতে তোমাদের সামনে প্রেজেন্ট করছি। আমার কথা বুঝতে পেরেছো? এবার আসো লেসন 10। দেখো লেসন 10 এ আমরা যদি আসি মূলের ব্যবহার, ইউজ অফ রুট। আচ্ছা, আমরা প্রথমে ইউজ অফ রুট বা মূলের ব্যবহার দেখব। দেখো মূলা, গাজর এইগুলোর মূল ব্যবহার করা হয় বা রুট ব্যবহার করা হয়। এই মূলা, গাজর এটা সবজি হিসেবে ব্যবহার করা হয়। আমি কিন্তু খুব ইম্পর্টেন্ট বিষয়গুলো এখানে তোমাদের সামনে প্রেজেন্ট করছি। এবার আসো শতমূলী সর্পগন্ধা। আবার বলছি, শতমূলী সর্পগন্ধা এটা হচ্ছে কস্টলি মেডিসিন তৈরিতে ব্যবহার করা হয়। এটা কিন্তু মূলের ব্যবহার বা রুট ইউজ করা হয়। সো আমি আবার বলি, এটা হচ্ছে র্যাডিশ আর ক্যারট। দেখো এই মূলা এবং গাজর এটাকে আমরা সবজি হিসেবে ব্যবহার করতে পারি। শতমূলী সর্পগন্ধা এটা হচ্ছে কস্টলি মেডিসিন বা দামি ওষুধে ব্যবহার করা হয়, এটা কিন্তু মূলের ব্যবহার, ইউজ অফ রুট। আচ্ছা, এরপর আসো কাণ্ডের ব্যবহার। কাণ্ডের অনেক ব্যবহার রয়েছে। আমরা নিয়মিত আমরা আলু খাই, আর এগুলো কিন্তু আমাদের ব্যবহারের মধ্যে আছে। যেমন বড় বড় কাণ্ড থেকে ঘর বাড়ি, আসবাবপত্র তৈরি হয়। আমি কিন্তু ইম্পর্টেন্ট বিষয়টা তোমাদের এখানে দিয়েছি, কাণ্ডের ব্যবহার। তোমরা জানো কাণ্ড কিন্তু হচ্ছে যেটা শক্ত অংশ, এই শক্ত অংশ এটাকে আমরা কিন্তু কাণ্ড বলি। কাণ্ড হচ্ছে, তোমরা জানো যে বড় বড় গাছ, তোমরা যে খাটে ঘুমাও, তোমাদের যে ওয়ার্ড্রপ মানে ড্রেসিং টেবিল রয়েছে, তারপরে তোমাদের বাসায় যে আসবাবপত্রগুলো আছে, ফার্নিচার রয়েছে, দেখবে এগুলো অনেক দামি দামি কাঠ থেকে তৈরি হয়। আর এই কাঠগুলো কোত্থেকে আসে? এই কাঠগুলো কিন্তু এই কাণ্ড থেকে আসে। এই জন্য আমি ইম্পর্টেন্ট বিষয়টা তোমাদের সামনে প্রেজেন্ট করেছি, বড় বড় কাণ্ড থেকে ঘর বাড়ি আসবাবপত্র তৈরি হয়। ওকে, এবার আসো ডিয়ার স্টুডেন্টস, তোমরা একেবারে শেষের দিকে আমরা চলে এসেছি, একটু খেয়াল করো। দেখো পাতার ব্যবহার। পাতার ব্যবহার হচ্ছে যেমন লাউ শাক, পুঁই শাক, লাল শাক, এগুলো কিন্তু পাতা ইউজ করা হয়। এগুলো আমরা শাক হিসেবে, আমরা ভেজিটেবলস হিসেবে আমরা কিন্তু খেয়ে থাকি। এবার আসো গোল পাতা, তাল পাতা, এটা কিন্তু ঘরে ছাউনি হিসেবে ব্যবহার করা হয়। গোল পাতা এটা কিন্তু নামে গোল হলেও আসলে কিন্তু এটা গোল না। এই পাতাটা তোমরা যারা সুন্দরবনে গিয়েছিলে, ভ্রমণ করেছো, তখন দেখবা এই গাছের পাতাটা অনেকটা নারিকেল গাছের পাতার মতো, তবে এটা ছাউনি হিসেবে ব্যবহার করা হয়, ঘরে ছাউনি হিসেবে দেয়।
এরপর আসো, দেখো এখানে আমি আরেকটা জিনিস ইম্পর্টেন্ট তোমাদের সামনে এখানে প্রেজেন্ট করেছি। পাতার ব্যবহার, মূল্যবান ঔষধ ব্যবহার করা হয়। মূল্যবান ঔষধ ব্যবহার করে কোনগুলো? বাসক, নিশিন্দা, কুর্চি, থানকুনি, গাদা, যেটাকে আমরা মেরিগোল্ড বলে থাকি। বাসক, নিশিন্দা, কুর্চি, থানকুনি, গাদা বা মেরিগোল্ড, এগুলো মূল্যবান ঔষধ তৈরিতে ব্যবহার করা হয়। মূল্যবান হচ্ছে যেটা ভ্যালুয়েবল মেডিসিন তৈরি করা হয়। আর আমি এর আগে আরেকটা জিনিস তোমাদেরকে স্মরণ করে দিই, শতমূলী সর্পগন্ধা যদি কখনো পরীক্ষায় আসে, কস্টলি মেডিসিন তৈরি করার জন্য কোন গাছের মূল ব্যবহার করা হয়, তখন তোমরা লিখবে শতমূলী সর্পগন্ধা। এটা হচ্ছে দামি ঔষধ বা কস্টলি মেডিসিন তো মানে প্রস্তুত করার ক্ষেত্রে ব্যবহার করা। আর যদি বলা হয় মূল্যবান ঔষধ বা ভ্যালুয়েবল মেডিসিন তৈরিতে কোন গাছের পাতা ব্যবহার করা হয়, তাহলে তোমরা লিখবে বাসক, নিশিন্দা, কুর্সি, থানকুনি বা থানকুনি, মেরিগোল্ড বা গাদা। আমার কথা সবাই বুঝতে পেরেছো? আসলে আমাদের আজকের যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করেছি, ক্লাস 6 এর সায়েন্স চ্যাপ্টার 4 লেসন 5 থেকে 10। আচ্ছা 11 আরেকটা লেসন রয়েছে, আমি ওটা এখানে অ্যাড করি নাই, আমি একটু বলে দিলেই তোমরা বুঝতে পারবে। সেখানে আমাদের বলা আছে যে গাছ এবং প্রাণী জগতের যে সম্পর্ক এবং এটাকে রক্ষা করার জন্য আমাদের কি কি করণীয় বা কি করা উচিত। আসলে এটা তোমরা নিজেরাই এখন বুঝতে পারছো, বিশ্ব এখন করোনা ভাইরাসে এমন ভাবে আক্রান্ত হয়েছে যে এই ভাইরাস মানুষকে একেবারে ঘরের মধ্যে আবদ্ধ রেখেছে। আসলে একটা কথা মনে রাখবা, টিট ফর টাট। আসলে কি, তুমি যখনই একটা পরিবেশের উপরে যখন তুমি চাপ তৈরি করবে, তুমি নিজের প্রয়োজনে গাছগাছালি কেটে ফেলবে, তারপর হচ্ছে ঘর বাড়ি তৈরি করবে, ইট কাঠের ঘর তৈরি করো, গাছগাছালি কেটে ফেলো, কলকারখানা তৈরি করো, তখন এই যে পরিবেশ, আমাদের যে চারপাশে গাছগাছালি পরিবেশ রয়েছে, সেই পরিবেশ যখন আমরা গাছগাছালি কেটে ফেলছি, তখন কি হচ্ছে, আমাদের পরিবেশ ভীষণভাবে দূষিত হচ্ছে। এবং এটার কিন্তু একটা নেগেটিভ একটা ইফেক্ট রয়েছে। আজকে সায়েন্টিস্টরা অনেক গবেষণা করে দেখছেন যে বড় বড় যে আইস গুলো রয়েছে, তোমরা জানো অ্যান্টার্কটিকা কন্টিনেন্টে পৃথিবীর প্রায় 92% আইস সেখানে রয়েছে। এবং এই আইস গুলো যে হাজার হাজার বছর, লক্ষ লক্ষ বছর আগের পুরনো অনেক ভাইরাসকে সেই আইসের মধ্যে চাপা রাখা হয়েছে। কিন্তু আজকে গ্লোবাল ওয়ার্মিং এ দেখো, আজকে পরিবেশ ভীষণভাবে আমরা দূষণ করছি, যেটাকে আমরা অ্যামাজনকে বলি লাংস অফ আর্থ, যেটা পৃথিবীর ফুসফুস বলা হয়, সেই ফুসফুস আমরা আজকে পুড়িয়ে ফেলছি। যেখানে পৃথিবীর মোট অক্সিজেনের প্রায় 20% অক্সিজেন আমাদেরকে প্রোভাইড করে, সেই আমাজন ফরেস্ট আজকে আমরা পুড়িয়ে ছাই করে ফেলছি, একেবারে ধ্বংস করে ফেলছি। ইন্দোনেশিয়ায় আমরা হাজার হাজার একর আমরা গাছগাছালি পুড়িয়ে ফেলছি নিজেদের চাষাবাদের জন্য। অস্ট্রেলিয়াতে আমরা হাজার হাজার একর, লক্ষ লক্ষ একর আমরা জমি একেবারে পুড়িয়ে একদম গাছগাছালি ধ্বংস করে দিচ্ছি। এই যে পরিবেশের উপর আমরা একটা বিরূপ মানে প্রভাব ফেলছি, যার কারণে পরিবেশও কিন্তু আমাদেরকে যে উপহারটা দিচ্ছে, করোনা ভাইরাসের মতো মরণঘাতী ভাইরাস আমাদেরকে উপহার দিচ্ছে। সো আমাদের উচিত এই যে চ্যাপ্টার 4 যে চ্যাপ্টারটা, এটা শুধু পড়ার মধ্যে সীমাবদ্ধ না, এবং আমাদের যে পরিবেশ রক্ষার জন্য গাছগাছালিকে আমাদের সংরক্ষণ করতে হবে এবং বন্য প্রাণীদেরকে সংরক্ষণ করতে হবে। প্রয়োজন ছাড়া অতিরিক্ত গাছগাছালি কাটা যাবে না, বনকে আমাদেরকে সংরক্ষণ করতে হবে। তাহলে আমাদের পৃথিবী অনেক উন্মুক্ত থাকবে, পৃথিবী দূষিত বাতাস গুলো শোষণ করে নেবে গাছগাছালিতে এবং অক্সিজেনে ভরে যাবে এবং আমাদের জীবনটা অনেক সুন্দর হবে। সো আজকে যারা আমার সাথে ছিলে সবাইকে অসংখ্য ধন্যবাদ। তবে সবার শেষে একটা ছোট্ট একটা জোকস দিয়ে আজকে ক্লাস শেষ করব। তো একদিন ক্লাসের মধ্যে বসে আছে, ক্লাসের সব থেকে দুষ্ট একটা ছেলে, সে ক্লাসে মাঝে মধ্যে অমনোযোগী থাকে। তো স্যার ক্লাস নিচ্ছে, সবার দিকে খেয়াল, স্যার অনেক বড় মানে লেসন পড়াচ্ছে, কিন্তু সে চুপ করে অন্যদিকে জানালার দিকে তাকিয়ে আছে। তো তখন দুষ্টু ছেলেকে স্যার জিজ্ঞাসা, তুমি দাঁড়াও। তখন সে দাঁড়িয়েছে, বলছে কি ব্যাপার, তুমি আমার ক্লাসে মনোযোগ নাই, তুমি কি ভাবতেছো? তখন বলছে, স্যার আমি বিশ্বের সব থেকে সেরা বিজ্ঞানী হবো। বলছে, তুমি তো আমার ক্লাসে মনোযোগ নাই, তুমি সেরা বিজ্ঞানী কিভাবে হবে? সায়েন্সের ক্লাসেই তোমার মনোযোগ নাই। তখন বলছে, স্যার আমি কি ছোটখাটো বিজ্ঞানী হব, আমি অনেক বড় বিজ্ঞানী হবো। বলছে, তাহলে কিভাবে হবে? তখন বলছে, স্যার বিজ্ঞানীরা তো অনেক গবেষণা করে, নাসা অনেক গবেষণা করে চাঁদে গিয়েছে, কিন্তু আমি চাঁদে মঙ্গল গ্রহে যাব না স্যার, আমি একবারে ডিরেক্ট সূর্যে চলে যাব। বলছে, তুমি সূর্যে যাবে, তোমার সাহস তো কম না? তুমি ওখানে গেলে তুমি তাপমাত্রা সহ্য করতে পারবে? তুমি তো পুরো ছাই হয়ে যাবে। বলছে, স্যার আমি কি এতই বোকা আপনার মতো? বলছে, মানে কি, তুমি আমাকে বোকা বললে? বলছে, স্যার আপনি তো একজন বোকা, কারণ আপনি মনে করতেছেন যে আমি দিনের বেলায় সূর্যে যাবো, দিনের বেলায় গেলে তো আমি পুড়ে যাবো। আমি তো দিনের বেলা যাবো না স্যার, আমি রাত্রে বেলা যাবো, যখন কোনো তাপমাত্রা থাকে না। ওকে ডিয়ার স্টুডেন্ট, সবাই ভালো থাকো। আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।